আমরা অর্গানের কেস রেকর্ডই করছিলাম আর কেস রেকর্ডই করব। আজকে কেস রেকর্ড 84 নম্বর থেকে 104 পর্যন্ত কেস রেকর্ড আছে। আমরা 89 পর্যন্ত করেছিলাম। এবার 90, 91 এইভাবে পরপর করবো। তবে আমি এখন 90 আর 91 করবো, দুটো করে সূত্র একসাথে করবো। এই 90 সূত্রে বলা হয়েছে, চিকিৎসক এই সকল বৃত্তান্ত লিখিয়া শেষ করিবার পর স্বয়ং রোগীকে পরীক্ষাদি দ্বারা যাহা যাহা দেখিলেন তৎসমুদায় লিখিয়া লইবেন এবং সেই সকলের মধ্যে যাহা যাহা রোগীর সুস্থ অবস্থায় বর্তমান ছিল তারও সন্ধান করিবেন। অর্থাৎ পূর্ব পর্যন্ত রোগীর কাছে যা জানা গেল, রোগীকে যারা সেবা যত্ন করে বা মা বাবা আপন আত্মীয় যারা সর্বদা পাশে থাকে তারা যা বলেছিল, রোগী যা বলেছিল বা চিকিৎসক কিছু প্রশ্ন করে যা জেনেছিলেন সেগুলি লিখে নেওয়ার পর ডাক্তার কিছু পর্যবেক্ষণ করবে। কি পর্যবেক্ষণ করবে? স্বয়ং রোগীকে পরীক্ষাদি দ্বারা যা দেখলেন, স্বয়ং মানে ডাক্তার নিজেই রোগীকে এবার পরীক্ষা করবে প্রয়োজন অনুসারে। যেমন যেমন রোগী তেমন তেমন পরীক্ষা হবে। তবে এই রোগী পরীক্ষা করার সময় আমাদের খুব সংযত থাকতে হবে। অন্তত মহিলা রোগীদের ক্ষেত্রে তাদের যেন অসম্মানিত না করা হয় এবং সেই জাতীয় মানসিকতা থেকে দূরে থাকতে হবে। সেটা আমি 83 নম্বর সূত্রেও বলেছিলাম, অর্গাননে বলা আছে। তাহলে কি দেখা, আমরা চিকিৎসক দ্বারা রোগী পর্যবেক্ষণ করি। কি করি? ইনস্পেকশন অর্থাৎ চোখ দিয়ে দেখা, প্যালপেশন অর্থাৎ নেড়ে চেড়ে দেখা, পারকাশন অর্থাৎ বাজিয়ে দেখা, অস্কাল্টেশন অর্থাৎ স্টেথিস্কোপ দিয়ে দেখা। চোখ দিয়ে আমি কি দেখলাম? তার দৈহিক চেহারা, কোথাও ফোলা, কোথাও লাল, কেমন তার চেহারা, সেগুলি আমরা যথাসম্ভব যদি অস্বাভাবিক কিছু তার মধ্যে পাই সেগুলি আমরা লিখে নেব। মুখমণ্ডল শুষ্ক না তৈলাক্ত সে সমস্তগুলি আমরা লিখে নেব। হাতে পায়ে যতদূর পর্যন্ত সাধারণত দেখা সম্ভব সেগুলি আমরা দেখে নেব। আবার এর মধ্যে এইগুলি দেখতে গিয়ে সে নোংরা প্রবণ কি পরিচ্ছন্ন প্রবণ, তার নখগুলি কত বড় আর কত লম্বা, সে হাত পা ধুয়ে স্নান করে কিনা, তেল মাথায় দেয় কিনা, সে কেমন ভাবে তার চেহারাটা আমাদের সামনে উপস্থিত হয়েছে সেটা আমরা দেখে নেব। এটা আমি চোখ দিয়ে দেখা। জিহ্বাটা কেমন সেটা আমরা চোখ দিয়ে দেখব। জিহ্বার মধ্যে অস্বাভাবিক কিছু থাকলে সেগুলি আমরা লিখে নেব, যেমন দাঁতের দাগ, দাঁতের ছাপ, জিহ্বার বর্ণ, জিহ্বাতে কোনো ক্ষত, সে সমস্তগুলি আমরা দেখে নেব। এটা আমাদের চক্ষু দিয়ে দেখা। এছাড়া আমরা হাত দিয়ে কিছু দেখি, তার তাপমাত্রা, জ্বর না থাকলেও অনেকের বডি কোল্ড থাকে, অনেকের বডি প্রচন্ড উত্তপ্ত থাকে, এটাও আমরা যথাসম্ভব খানিকটা দেখে নেব। আচ্ছা, এছাড়া আমরা যারা নাড়ি ধরতে পারে তারা হার্টবিট, রেডিয়াল পালস দেখে আমরা পার মিনিটের পালসটা গুনে নেব, প্রতি মিনিটে কতবার পালস রেট হচ্ছে। সেটা আমরা নর্মাল সাধারণত 72 থেকে 80 বার নর্মাল পালস রেট আমরা লক্ষ্য করি, তার বেশি হয়ে যাচ্ছে কিনা সেটা আমরা কি পাচ্ছি দেখে নেব। আমরা হাত পা গুলি নাড়িয়ে চাড়িয়ে দেখবো ব্যথাটা ঠিক কোথায়, দরকারি টিপে টেপে দেখবো কোন জায়গাটায় ঠিক কষ্টটা, রাইট হাইপোকন্ড্রিয়াম না লেফট হাইপোকন্ড্রিয়াম, নাই গ্যাস্ট্রিয়াম রিজিয়াম না হাইপোগ্যাস্ট্রিক, রাইট ইলিয়াক না লেফট ইলিয়াক, ভার্টিব্রাতে কোন জায়গায়, মাথায় ঠিক কোন জায়গায়, কোন কানে, এই সমস্তগুলি আমরা লক্ষ্য করব। কোন পাশে প্যারোটিড গ্ল্যান্ড খোলা, ইত্যাদি ইত্যাদি, আমরা কোন জয়েন্টে ব্যথা, এগুলি আমরা টিপে টিপে দেখব। পারকাশন অর্থাৎ বাজিয়ে দেখা। বাজিয়ে দেখা আমরা হোমিওপ্যাথিরা খুব কম দেখি। প্রয়োজন হলে আমরা বুকের যে সাউন্ডগুলি, অনেক সময় ডাউল সাউন্ড না রেজোন্যান্স, সেটা অনেক সময় টোকা দিয়ে দেখলে বোঝা যায়। পেটের মধ্যে অ্যাসাইটি জল জমেছে, সেটাকে নেড়ে চেড়ে দেখলে বোঝা যায়, জলের তরঙ্গগুলি হাতে পাওয়া যায়।
বা আমরা যদি হাত দিয়ে মাপি সাইন করি তাহলে গল ব্লাডারে পাথর আছে কিনা সেটা উইদাউট আল্ট্রাসোনোগ্রাফিতে আমরা প্রমাণ করতে পারি। মেরুদণ্ডের ঠিক কোন জায়গাটায় ব্যথা সেটা আমরা দেখে নিতে পারি। এভাবে আমরা রোগীকে পর্যবেক্ষণ করব। তারপরে আমরা স্টেথোস্কোপ দ্বারা হার্টের সাউন্ড বা লাং সাউন্ড এটা আমরা নর্মাল আছে কিনা, হার্ট বিটটা নর্মাল হচ্ছে কিনা, লাভ ডুব হচ্ছে না, লাভ ড্রুব হচ্ছে, মাঝে মাঝে গ্যাপ সাউন্ড হচ্ছে কিনা, বা গ্যাপ দিয়ে দিয়ে সেই হার্ট বিট গুলি হচ্ছে কিনা, এগুলি কিন্তু আমরা পরীক্ষা নিরীক্ষা করব। এইভাবে কি পরীক্ষা করলাম, তার গায়ে আঁকিল আছে কিনা, কোনো চর্মরোগ আমি দেখতে পাচ্ছি কিনা, সেটা আমরা কি কি পেলাম সেগুলি আমরা কিন্তু লিপিবদ্ধ করব। এবং এই সকলের মধ্যে যাহা রোগীর সুস্থ অবস্থায় বর্তমান ছিল তাহারও সন্ধান করি। তো সুস্থ অবস্থায় অর্থাৎ রোগ আক্রান্ত হওয়ার পূর্বে তার 22 আঙুল ছিল, তার গায়ে এই সমস্ত যে রোগ নিয়ে আমার কাছে এসছে তার আগে এই এক্সিমাটা ছিল, আমার কাছে যে কষ্টগুলি নিয়ে এসছে তার আগেই দেখা গেল তার গায়ে আঁকিল ছিল। এইরকম রোগ অবস্থার পূর্বে আমার কাছে রোগ নিয়ে এসছে তার পূর্বে কোন কোনগুলি ছিল সেগুলি কিন্তু আমরা একটা লিপিবদ্ধ করব। কারণ আমাদের এত কেস রেকর্ড করার উদ্দেশ্য কি জানো? এত কেস রেকর্ড করার উদ্দেশ্য বিশেষত্বপূর্ণ লক্ষণগুলি বা পরিচয়ক লক্ষণগুলি বের করা, অর্থাৎ ওষুধ নির্বাচন করার জন্য একটা চিত্র অঙ্কন করা, যে চিত্রের মধ্যে দিয়ে আমরা একটা ওষুধকে নির্বাচন করতে পারি। ঠিক এক্সাম্পল স্বরূপ আমি একটা মজার ছোট্ট গল্প মিনিটে বলছি। একটা একটু বয়স্ক 40-42 বছর বয়স্ক এক ভদ্রলোক, এক ভদ্র মহিলা গঙ্গার ধারে গিয়ে বসে আছে এবং বলছে, দেখো দেখো কি সুন্দর দূরে বলাকাগুলি উড়ে যাচ্ছে আর মেঘ কেমন ঢেউ ফেলে যাচ্ছে। ভদ্রলোক বলছে পরন্ত বেলা। তখন ভদ্র মহিলা বলছে, ওই সমস্ত উল্টো পাটা বাদ দিয়ে, এই সমস্ত কবিতা টবিতা বাদ দিয়ে তুমি আসল কথাটা কি তাই বলো তো দেখি। তো আসল কথাটা হচ্ছে আমাদের ওষুধের রোগ লক্ষণগুলি আবিষ্কার করা, পরিচয় লক্ষণ, বিশেষত্বপূর্ণ লক্ষণ, মানসিক লক্ষণ, মডালিটিস লক্ষণ, এই লক্ষণগুলিকে বের করে একটা চিত্র অঙ্কন করা। তাহলে কিন্তু আমরা ওষুধকে নির্বাচন করা আমাদের হয়ে যাবে, অর্থাৎ টেস্ট রেকর্ড করার সার্থকতা হবে। পরবর্তী সূত্রে বলা হয়, ইতপূর্বে কোন ঔষধ সেবনের সময় রোগীর যে সকল লক্ষণ অনুভূত হয়েছিল তারা রোগের প্রকৃতি দেখায় না। খুব সুন্দর কথাগুলি, এগুলি মনে রাখবা তোমরা। কোন ওষুধ হয়তো কোনো ডাক্তারখানায় সে খাচ্ছিল, অ্যালোপ্যাথি হোক, কবিরাজি হোক, হোমিওপ্যাথি হোক, যখন সে ওষুধগুলি খাচ্ছিল তখন কোন লক্ষণগুলি প্রকাশ পেয়েছে, আর যখন সে রোগাক্রান্ত হওয়ার সাথে সাথে ডাক্তারখানায় গিয়েছিল সেই রোগাক্রান্ত হওয়ার আগে, রোগাক্রান্ত হওয়ার শুরুতে অর্থাৎ ডাক্তারখানা থেকে ওষুধ খাওয়ার আগে যে রোগ লক্ষণগুলি নিয়ে, যে কষ্টকর অবস্থাগুলি নিয়ে সে ডাক্তারখানায় গেছিল সেগুলি কোনগুলি। তাহলে ওষুধ খেতে খেতে কিছু কিছু রোগ লক্ষণ আমাদের মধ্যে প্রকাশ পায়, অর্থাৎ ডিসিমিলিয়ার পদ্ধতিতে হোমিওপ্যাথি ওষুধ আর অ্যালোপ্যাথি ওষুধ যাই খাও না কেন, ওষুধ জনিত লক্ষণ সেই সমস্ত রোগীর দেহে প্রকাশ থাকবেই থাকবে। সেগুলিকে যথাসম্ভব পুরাতন রোগের ক্ষেত্রে একটু এড়িয়ে যেতে হয়। কি করতে হয়, সেখানে আমরা প্রথম লক্ষণগুলিকে গুরুত্ব দিয়ে আমাদের রোগীকে টেস্ট রেকর্ড করতে হয়, লিখে রাখলেও সেগুলিকে আন্ডারলাইন করতে হবে যে এইগুলি ওষুধ লক্ষণ। বলা হচ্ছে বস্তুত যে সকল লক্ষণ এবং যন্ত্রণা ওই সকল ঔষধ সেবনের পূর্বে রোগী ভোগ করিয়াছিল তাহারাই প্রাথমিক রোগীর প্রকৃত প্রধান আভাস প্রদান করে। ওষুধ জীবনে এই রোগের জন্য যেদিন থেকে ওষুধ খাচ্ছে তার আগে যে লক্ষণগুলি ছিল সেইগুলি হচ্ছে রোগের মূল লক্ষণ। হয়ে গেল? তাহলে সেই মূল লক্ষণগুলি যদি আমি না বের করতে পারি তাহলে বর্তমান লক্ষণগুলি বের করে আমার কোনো পাত্র ফলবে না।
এইগুলি চিকিৎসক অবশ্যই লিখে রইবেন। পাস্ট হিস্ট্রি, অর্থাৎ পাস্ট হিস্ট্রি ঠিক নয়, তাহলে এই রোগের শুরুতে কোন লক্ষণগুলি ছিল। আপনি তো দিল্লি, বোম্বে, মাদ্রাস, কলকাতা, এই ডাক্তার সে ডাক্তার বহু দেখিয়েছেন, আপনি প্রথম যখন ডাক্তার দেখাতে গেলেন তখন আপনি কোন কষ্ট নিয়ে গেছিলেন সেটা বলেন। সেই চিত্রটা কিন্তু আমাদের প্রাথমিক রোগের প্রাথমিক লক্ষণ। আর এখন যে লক্ষণগুলি তোমার সামনে আমার সামনে বর্ণনা করছে, এরা কিন্তু অর্ধেক ওষুধজনিত লক্ষণ, আর কিছু আছে সেই প্রাথমিক লক্ষণ, জটিল অবস্থা ধারণ করেছে। রোগটি যদি চিররোগ জাতীয় হয় এবং রোগী যদি চিকিৎসক দেখিবার পূর্বে পূর্বপর্যন্ত কোনো ঔষধ সেবন করিতে থাকে, তবে চিকিৎসক রোগীকে কিছুদিন ঔষধ না দিয়া কিংবা ঔষধ নয় এমন কোন দ্রব্য দিয়া কিছুদিন পরে ওই চিররোগের বিশুদ্ধ এবং স্থায়ী অমিশ্র লক্ষণের জন্য অনুসন্ধান করিলে রোগের প্রত্যয়যোগ্য প্রতিকৃতি পাইবেন। আমরা যদি কেস রেকর্ড করতে করতে যদি আমরা মনে করি যে রোগীর দেহে যে লক্ষণগুলি রোগী বলছে সেগুলি ওষুধজনিত লক্ষণ, তাহলে রোগী যদি মারাত্মক না হয় তাহলে বর্তমান তাকে সাধারণত স্যাকেরাক বা ফাইটাম দিয়ে অপেক্ষা করতে হবে। অপেক্ষা করলে কি হবে, তাই এই লক্ষণগুলি কৃত্রিম লক্ষণ অর্থাৎ ওষুধজনিত লক্ষণ, এই লক্ষণগুলি দূর হয়ে যাবে। দূর হয়ে গেলে তখন সেই পূর্বে প্রাথমিক লক্ষণ বা রোগের মূল ব্যাপারটা তখন প্রকাশ পাবে। কিন্তু পরবর্তী সূত্রে বলা আছে, কিন্তু যদি রোগের গতি দ্রুত হয়, কিন্তু 92তে বলা আছে, কিন্তু রোগের গতি যদি দ্রুত হয় এবং ইহার সাংঘাতিক প্রকৃতি বশত বেশি বিলম্ব করা না চলে এবং যদি চিকিৎসক লক্ষণ সঙ্গে প্রয়োগের পূর্বে যে যে লক্ষণ বর্তমান ছিল তা অনুসন্ধান করিয়া স্থির করতে না পারেন, তাহলে আমরা প্রাথমিক লক্ষণগুলি পেলাম না, রোগী বর্তমান সাংঘাতিক অবস্থা, তার মধ্যে ওষুধজনিত লক্ষণই বেশি, তাই আমরা কি করব? বলা হচ্ছে, তবে ঔষধ দ্বারা লক্ষণ সমূহ বিকৃত হওয়া সত্ত্বেও অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে বা ডিসিমিলিয়ার পদ্ধতিতে ওষুধ খেয়ে বিকৃত হয়ে গেলেও তাকে বিকৃত অবস্থায় এরূপভাবে লক্ষ্য করতে হইবে যেন তার দ্বারা তিনি যতদূর সম্ভব রোগের বর্তমান অবস্থা অর্থাৎ ঔষধ এবং প্রাথমিক রোগের মিলনে উদ্ভূত শারীরিক এবং মানসিক বিকৃতি সমূহের সম্পূর্ণ প্রতিকৃতি উপলব্ধি করতে পারেন। তাই কি করতে হবে, যদি রোগী মারাত্মক হয় তাহলে ন্যাচারাল ডিজিজ, আর্টিফিশিয়াল ডিজিজ দুটো সমন্বয়ে যে মারাত্মক অবস্থা বর্তমান তৈরি হলো সেই মারাত্মক সিমটমস গুলিকে গুরুত্ব দিয়ে তাৎক্ষণিক কোনো ছোট মেডিসিন অ্যাপ্লাই করতে হবে। এই ঝড়টা এখন কমাতে হবে। কিন্তু ডিসিমিলার পদ্ধতি নেই না, ওই অ্যালোপ্যাথি বড়ি খেয়ে না, ওই পেন কিলার খেয়ে না, ওই ঘুমের ওষুধ খেয়ে না, তাহলে কিন্তু আরো খারাপ হবে। তাহলে কি করতে হবে, যদি রোগ মারাত্মক না হয় তাহলে অনৌষধিতে রাখতে হবে, আর যদি রোগ মারাত্মক হয় তাহলে তাৎক্ষণিক রোগ লক্ষণ আর ওষুধ লক্ষণ মিলিত যে লক্ষণ উদ্ভূত হলো তার উপরে ওষুধ নির্বাচন করতে হবে। বুঝা গেল? আচ্ছা, কারণ ইহা অযথা ঔষধের বলিয়া প্রাথমিক রোগের অপেক্ষাও আর সাংঘাতিক ও ভয়ঙ্কর এবং শীঘ্রই উপযুক্ত ঔষধ সাহায্যে ইহার প্রতিকার করা উচিত এবং এইরূপে রোগের সম্পূর্ণ প্রতিচ্ছবি অঙ্কিত করিয়া চিকিৎসক উপযুক্ত সমলক্ষণ সম্পন্ন ঔষধ দ্বারা তার প্রতিরোধ করতে সমর্থ হইবেন। ওষুধজনিত লক্ষণ কিন্তু ন্যাচারাল ডিজিজ থেকে মারাত্মক। প্রাথমিক যে রোগ ছিল সেই রোগটা যতখানি না মারাত্মক, ওষুধ খেয়ে খেয়ে যে রোগগুলি তৈরি হচ্ছে সেই রোগগুলি কিন্তু আরো মারাত্মক। তাই সেটা যদি আরো বৃদ্ধি হয়ে রোগীর জীবন সংশয় অবস্থায় দিয়ে যায়, তাৎক্ষণিক তাকে সিমটমস দিয়ে কিছু মেডিসিন অ্যাপ্লাই করতে হবে যাতে ওষুধজনিত লক্ষণটাও ক্লিয়ার হয়ে যায়। বুঝা গেল? আচ্ছা, ফলে রোগী এই সকল অনিষ্টকর ঔষধ বলৎকরণ করিয়াছিল তাদের নিকট হইতে বলি পড়িতে হইবে না, অর্থাৎ মরে যাবে না।
যে ডিসমিলিয়ার ওষুধগুলি খেয়ে রোগী মরণাপন্ন হয়েছে, সেই ওষুধগুলি দ্বারা যে মৃত্যু অবসম্ভাবী হয়ে গেছিল সেটা আর মরবে না। কিন্তু দেখো, কে আমার কাছে দাঁড়ালো আর কে দাঁড়ালো না, কে টিকলো না, ও বিচার করার দরকার নেই। আমাদের বিজ্ঞান, আমাদের থিওরি আমাদের শিখতে হবে। আমরা জানি ন্যাচারাল জিনিসে রোগীর মৃত্যু যা হয় তার থেকে আর্টিফিশিয়াল জিনিসে রোগীর মৃত্যু 99 ভাগ বেশি হয়। ওষুধ না খেলে ভাইটাল অর্গান ডিজিজ সাপ্রেস না হলে হার্ট, লাং, লিভার, কিডনি অগ্নাশ হয়, এগুলি আক্রান্ত হয় না। এগুলি অ্যালোপ্যাথি ওষুধের ব্যবহারে ভাইটাল অর্গানগুলি আক্রান্ত হয়, জটিল জটিল রোগের অবস্থা পৌঁছে যায়। বলা হচ্ছে যদি তাৎক্ষণিক মারাত্মক অবস্থা হয় তাই তাৎক্ষণিক লক্ষণ নিয়ে ওষুধ দিয়ে আমরা তাকে সাধারণ অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবো। আর অ্যালোপ্যাথি ওষুধ গলৎকরণ করা বন্ধ করতে হবে, কারণ ওগুলি গলৎকরণ করলে রোগীর মৃত্যু অবশ্যম্ভাবী। ঠিক আছে, থাকে পর্যন্ত।